নমস্কার। আমি আজকে ডিসাইড করলাম যে আমি নিজে একটা ইউটিউব চ্যানেল আজকে লঞ্চ করব এবং সেখানে আমি আপনাদেরকে আমার লেখা কিছু গল্প শোনাবো। এবারে আমি কে বা আমার কি পরিচয় বা কেনই বা গল্প লিখে আপনাদেরকে শোনাতে চাই, সেই ব্যাপারে আমি কিছু কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। সেই ব্যাপারেই এই ভিডিওটা। আমার পরিচয় বলতে সত্যি কথা হচ্ছে যে আমার বিশেষ কিছুই বলার নেই আমার সম্পর্কে। আমি একজন অতীব সাধারণ ব্যক্তি, ইংলিশে যাকে মোস্ট কমন ম্যান বা হিন্দিতে আম আদমি বলা যেতে পারে। আমি বিগত 23 বছর ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করি। কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি বলতে কর্পোরেট ওয়ার্ল্ডে সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশনে চাকরি করি এবং যেহেতু 23 বছর ধরে চাকরি করছি, তো অনেক বড় বড় কর্পোরেট কোম্পানির সাথেই চাকরি করেছি। এখন এই বিগত 23 বছর জীবনে যে জিনিসটা আমার নিত্য সঙ্গী বা যে জিনিসটা আমি সবচেয়ে বেশি রিয়ালাইজ করেছি বা যেটা নিয়ে সবসময় চলেছি বা চলবেও, সেটা হচ্ছে ইনসিকিউরিটি, অনিশ্চয়তা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, তার নাম হচ্ছে ইনসিকিউরিটি বা অনিশ্চয়তা। অ্যাকচুয়ালি আমি তো সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশনে কাজ করি, ফলে কি হয়, আমার জীবনে প্রত্যেক মাসে একটা টার্গেট করার চাপ থাকে। তো এই মাসে টার্গেট মিট হলো, তো এর পরের কোয়ার্টারে কি হবে, যদি কোয়ার্টারে টার্গেট করতে পারি, তারপরের হাফ ইয়ারলিতে কী হবে, তারপরে বছরের শেষ অ্যানুয়ালি কী হবে, এইভাবেই চলতে থাকে আমাদের জীবনটা। তো এই 23 বছরের জীবনে কখনো উত্থান, কখনো পতন, মানে কখনো টার্গেট মিট, কখনো টার্গেট মিট হয়নি, এই করতে করতেই চলেছি, সাথে একটা ইনসিকিউরিটি নিয়ে। তো এই যে ইনসিকিউরিটি, এই যে অনিশ্চয়তা, এটা কিন্তু ঢুকে গেছে, মানে চলতে 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 অভ্যস্ত, মানে আমি অভ্যস্ত হয়ে গেছি। এবারে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে টার্গেটটার জন্য আমার ইনসিকিউরিটি, এবার আপনারা যদি একটু ভেবে দেখেন, এই টার্গেটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সাথেই ভীষণভাবে জড়িয়ে গেছে। একটু যদি এক্সপ্লেন করতে পারি, তাহলে দেখুন, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আপনি আমার মতো কর্পোরেটে চাকরি করতে পারেন, গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, বিজনেস করতে পারেন, সেলফ এমপ্লয়েড হতে পারেন, হাউস ওয়াইফ হতে পারেন, যাই করুন না কেন, দেখবেন আমাদের একটা টার্গেট নিয়েই আমরা চলি। যেমন মাসের 5 তারিখে বাড়ির ইএমআই, 10 তারিখে গাড়ির ইএমআই, বা এই মাসের শেষে এত টাকা আমাকে এসআইপি করতে হবে, বা বছরের শেষে এত টাকা সেভ করতে হবে বেড়াতে যাওয়ার জন্য। এগুলো ভীষণ কমন। যদি আমি ইঞ্জিনিয়ার হই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই, তাহলে আমাকে এত টাইম লাইনের ভেতরে ক্লায়েন্টকে প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। যদি আমি ডাক্তার হই, পেশেন্টকে যত তাড়াতাড়ি পারি সুস্থ করে তুলতে হবে। যদি আমি বিজনেসম্যান হই, তাহলে কোনো ক্লায়েন্টকে এই টাইমের ভেতরে এত টাকার অর্ডার সাপ্লাই করতে হবে। যদি আমি হাউস ওয়াইফ হই, তাহলে 10টার ভেতরে আমাকে আমার ছেলে বা মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করতে হবে, বা 7টার সময় টিউশন থেকে নিয়ে আসতে হবে। তো সবই দেখবেন টার্গেট ওরিয়েন্টেড, ছোট 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 টার্গেট ওরিয়েন্টেড। কখনো সেটা আমরা দেখতে পাই, কখনো আমরা সেটা দেখতে পাই না, কিন্তু আমাদের সাথে টার্গেট ব্যাপারটা জড়িয়েই গেছে। আর যেহেতু টার্গেট ব্যাপারটা জড়িয়ে গেছে, তার মানেটা হচ্ছে যে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমরা সবাই যুদ্ধ করে চলেছি। কার সাথে যুদ্ধ করে চলেছি? জীবনের সাথে যুদ্ধ করে চলেছি। এটাকেই জীবন যুদ্ধ বলা হয়। আমরা প্রত্যেক দিনই জীবন যুদ্ধে নামি এবং মাথা উঁচু করে সেই যুদ্ধটা লড়ি, যাতে পরের দিন যেন আরও একটু বেটার হয় বা আমাদের ফিউচারটা যেন একটু বেটার হয়। সেই কারণেই আমরা প্রতিনিয়ত জীবন যুদ্ধ করতেই থাকি এবং জীবন যুদ্ধে আমরা দেখেছি যে কখনো আমরা জিতি, কখনো আমরা হারি, কিন্তু আমরা পুরোপুরি ভেঙে পড়ি না। হ্যাঁ, হয়তো কোনো দিন খারাপ যেতে পারে, কোনো সপ্তাহ খারাপ যেতে পারে,
কোনো মাস খারাপ যেতে পারে, কিন্তু কখনোই কিন্তু আমরা ভেঙে পড়ি না। আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াই, আবার আমরা লড়াই করতে নামি এবং লড়াইতে জিতেই ফিরি। বিরতি তো নিতে পারবো না, বা বিরতি কেউ নিতে পারবে না। বিরতি নিলে তো চিরবিরতি নিতে হয়, তো সেটা তো সম্ভব নয়। ফলে প্রতিনিয়তই আমাদেরকে যুদ্ধ করতে হয়। ফলে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা, আমরা প্রত্যেকেই এক একজন জীবন যোদ্ধা। জীবনের সাথে যুদ্ধ করে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকি। আর ঠিক এই জায়গাটাই আমার পয়েন্ট, যে এই জীবনের সাথে যুদ্ধ করতে 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 আমরা আমাদের যে নিজেদের যে একান্ত যে শখ, বা নিজেদের যে আমাদের হবিস ছিল, বা যেটা আমরা পছন্দ করতাম, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ভুলতে থাকি পরিস্থিতির চাপে। খুব সত্যি কথা হচ্ছে এটাই। আমার তো মনে পড়ে না যে আমার বা আমার চেনাশুনো কেউ আছে যে সম্পূর্ণ নিজের জন্য লাস্ট আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় ব্যয় করেছেন। হ্যাঁ, আমরা হয়তো টিভি দেখি, আমরা গান শুনি, আমরা মুভি দেখি, আমরা বন্ধুদের সাথে পার্টি করি, আমরা রেস্টুরেন্টে খেতে যাই, আমরা গল্প পড়ি, কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ পরিস্থিতি ভুলে সেই জিনিসটাই এনজয় করছি। এটা কি খুব ফ্রিকোয়েন্টলি হয়? খুব ফ্রিকোয়েন্টলি হয় না, হলেও খুব রেয়ার হয়। তো সেই কারণেই আমি আমাদের শখ আহ্লাদ কিন্তু আমরা ভুলতে বসেছি পরিস্থিতির চাপে, যেটা আমি আগেও বললাম। ঠিক এখানে দাঁড়িয়েই আমার মনে হলো যে না, অনেক হয়েছে, এবারে নিজের জন্য সত্যি কিছু করা উচিত, বা করাটা শুরু করা অবশ্যই আমার দরকার। আমার নিজের জন্য, আমার নিজেকে একটু সময় দেওয়া সত্যিই দরকার, আমার নিজের জন্য একটু কোয়ালিটি টাইম দেওয়া দরকার। তো আমি ছোটবেলা থেকে লেখালেখি করতাম, যদিও আমি কর্পোরেটে চাকরি করি। আমি প্রথম 15 বছর কিন্তু আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলাম, তারপরে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করি। কিন্তু যেহেতু প্রথম 15 বছর সাহিত্য নিয়ে পড়েছিলাম, তো সাহিত্যর প্রতি আমার একটা টান ছোটবেলা থেকেই। আমার বাবা অধ্যাপক ছিলেন, উনিও প্রচুর লেখালেখি করতেন। আর আমার বড় মামা ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির একজন বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পরে উনি রাউরকেল্লার স্টিল প্ল্যান্টের খুব বড় পজিশনে গেছিলেন। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু উনি যাদবপুরের পুরনো বন্ধুর সাথে যোগাযোগ রেখে রীতিমতো লেখালেখি করতেন, ম্যাগাজিন ছাপাতেন। আমার এক পিসেমশাই ছিল, যিনি সোদপুরে থাকতেন, সবসময় সদা হাস্য মুখে, কখনোই ওনাকে আমি হাসি মুখ ছাড়া দেখিনি। হসপিটালেও যখন শুয়ে আছেন তখনও সেই সুন্দর হাসি মুখটাই আমি দেখে গেছি। যখনই ওনার বাড়িতে যেতাম উনি প্রচুর গল্প শোনাতেন। তো মানে আমি বলতে চাইছি, লেখাটা বা গল্পগুলো আমার রক্তে। তো যাদের কথা বললাম তারা কেউ নেই, কিন্তু তাদের আশীর্বাদটা আছে। তো আমি ভাবলাম যে একটা কিছু শুরু করা যাক, একটা কিছু গল্প বলা যাক, গল্পটা লেখা যাক। আর যেহেতু আমি বারে বারে বলছি 23 বছর কর্পোরেটে চাকরি করেছি, ফলে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি ঠিক করলাম যে এবারে আমি কিছু গল্প লিখি, এবং গল্প লিখে সেগুলো আপনাদেরকে আমি শোনাতে চাই। তো এই হচ্ছে আমার ভূমিকা। এবারে কেন আপনাদেরকে গল্পটা আমি শোনাতে চাই, তো তার খুব ভেরি সিম্পল উত্তর। সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, যে আমরা যারা জীবন যোদ্ধা, জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমরা একটু হলেও ক্লান্ত হয়ে পড়ি। তো আমার মনে হয় যে আমাদের জীবনের মাঝে মাঝে কিছু জিনিস দরকার, যেটা আমাদেরকে একটু রিফ্রেশ করে, মানে একটু হলেও যাতে একটু মুডটা ভালো করে। মানে ধরুন খুব গুমোট একটা ওয়েদার, তারপরে ধরুন এক পশলা একটা বৃষ্টি, বা ধরুন খুব গরমে ঘেমে বাড়িতে ফিরলাম, তারপরে শাওয়ারের তলায় একটা 15 মিনিটের একটা দারুণ একটা স্নান, বা গরম থেকে ফিরে একটু ঠান্ডা জলে একটু লেবুর শরবত। মানে এগুলো যেমন একটা মুডটাকে রিফ্রেশ করে, একটা সুন্দর গান, একটা সুন্দর কবিতা যেমন আমাদের মুডটাকে রিফ্রেশ করে, সেরকমই আমি ভাবলাম যে আমার যদি গল্পগুলো যদি একটু হলেও আপনাদের মুডটাকে একটু রিফ্রেশ করে, যদি একটু হলেও আপনাদের যদি জীবনটাকে মানে একটু হলেও যদি একটু হাসি মুখে আনতে পারা যায়, তাহলেই আমার গল্প লেখাটা সার্থক। আমার গল্পগুলো অতীব সাধারণ গল্প, কোনো রকম কোনো অসাধারণ লেখা নয়, খুবই সাধারণ গল্প। কিন্তু লক্ষ্য একটাই, যদি আপনারা যদি একটু হলেও যাতে
একটু হলেও যাতে মুখে যেন হাসি ফোটে, যদি একটু হলেও যদি আপনাদেরকে ভালো লাগে, যদি আপনাদের মুডটা একটু এনহ্যান্স হয়। তো এই লক্ষ্যেই আমি গল্প লিখেছি। এবারে আমি তো সাহিত্যিক নই। এবার সাহিত্যিক বলতে যে সমস্ত সাহিত্যিকদের কথা এক বাক্যে মনে পড়ে বা যাদের লেখা পড়ে আমি বড় হয়েছি, যেমন ধরুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খানিকটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়েছি, বুদ্ধদেব গুহ লেখা পড়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বা রিসেন্টলি বলতে গেলে প্রচেত গুপ্ত, সুচিত্রা ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য। তো ইনারা যারা সাহিত্যিক, এদের তো গল্প পড়লে বা উপন্যাস পড়লে একটা অন্য জায়গায় চলে যাওয়া যায়। আমি তাদের কথা বলছি না, মানে আমি বলতে চাইছি যে যেহেতু এদের গল্প পড়ে বড় হয়েছি, তো যখন আমি লিখি এনাদের গল্পের একটা ইনফ্লুয়েন্স তো অবশ্যই আমার ভেতরে কাজ করে। বা ধরুন যাদের গান শুনে আমি বড় হয়েছি, বা আপনারাও শুনেছেন যে গানগুলো আমাদেরকে ভীষণ এক্সাইটেড করতো, ভীষণ একটা অন্য জগতে নিয়ে যেত, যেমন নচিকেতার কিছু গান, অঞ্জন দত্তের কিছু গান, বা কবির সুমনের কিছু গান। সেই গানগুলোরও একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমার লেখাতে কাজ করে, মানে কাজ করেছে আর কি। তো আমি যে যাদের নাম নিলাম তাদের প্রতি আমি চিরঋণী। এছাড়া আমি তো আমার বাবার কথা বললাম, বা আমার মামার কথা বা এক পিসেমশাইয়ের কথা বললাম, তো এনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তো আমি সব কিছু ভেবে দেখলাম যে আর দেরি না করে কিছু গল্প লেখা যাক। যদি সেই গল্পটা যদি আপনাদের মনে যদি একটু হলেও যদি একটু আপনাদের খুশির উদ্রেক করে, বা আপনাদের যদি মুডটা একটু এনহ্যান্স হয়, তবেই কিন্তু আমার গল্প বলা সার্থক, এবং সেই পারপাসেই কিন্তু আমি গল্পগুলো লিখেছি। আরেকজনকে থ্যাঙ্কস দেবো, যে আমার ভীষণ কাছের মানুষ, যার জন্য আমি রেকর্ড করতে পারছি। আমার ভীষণ কাছের বন্ধু একজন, আমি কারোর নাম বলছি না, তার নাম বলছি না, সে লেকটাউনে থাকে, তার প্রতিও আমার ভীষণ কৃতজ্ঞতা যে সে আমাকে প্রতিনিয়ত হেল্প করে গেছে, আমাকে এই গল্পগুলো কিভাবে লিখতে হবে বা কিভাবে রেকর্ড করতে হবে টেকনিক্যাল ব্যাপারটার জন্য, তার প্রতি আমার কৃতজ্ঞতা। এবারে আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের যারা কর্পোরেট জীবনে আমরা কাজ করি না, আমাদের জীবনে একটু কিছু আইডিয়াল লোক থাকে। তো আমার জীবনে দুজন ভীষণ আইডিয়াল পার্সন আছে। একজন ছিলেন রতন টাটাজি, আরেকজন হচ্ছেন সুন্দর পিচাই স্যার। তো রতন টাটাজি তো আমরা সবাই চিনি, ওনার প্রত্যেক কটা কাজের ভেতরে একটা ইনোভেটিভ আইডিয়া ছিলেন, একটা হিউম্যানিটেরিয়ান টাচ ছিলেন। আমি ওনাদেরকে ভীষণভাবে ফলো করি, বা ওনার লেখা আর্টিকেলস যা বেরোয় সেটা আমি পড়ি। তো তাতে আমি জানতে পেরেছি যে রতন টাটাজির মতো ব্যস্ততম মানুষও পশুপ্রেমী ছিলেন একজন, বা উনি একজন একটা ফিলান্থ্রপিস্ট, মানে গরিবদের বা দরিদ্রদের উনি সাহায্য করতেন। শততম ব্যস্ততার ভেতরেও কিন্তু উনি পশুদের প্রেম করে গেছেন, গরিবদের সাহায্য করে গেছেন। আর আরেকজন যার কথা বললাম, সুন্দর পিচাই স্যার, গুগলের সিইও, ওনাকে আমি ফলো করি। ওনারও প্রচুর লেখা আমি পড়েছি, বা ওনার সম্পর্কে যা আর্টিকেল বেরোয় সেটা ফলো করি। তাতে দেখেছি যে শত ব্যস্ততার ভেতরেও কিন্তু উনি খেলাধুলো প্রচুর পছন্দ করেন। উনি ফুটবল খেলার ভক্ত, উনি স্পেনের একটা পার্টিকুলার ক্লাবের খুব ভক্ত। কিছুদিন আগে উনি ভারতবর্ষে এসেছিলেন, আমাদের বাংলাতেও এসেছিলেন, এখানে উনি ক্রিকেট খেলেছেন। তো এইসব ভেবে দেখলাম যে ইনারা যারা রতন টাটাজির মতো লোক ছিলেন, বা সুন্দর পিচাই স্যারের মতো লোক আছেন, যারা হাজার হাজার এমপ্লয়ি সামলায়, গুরু দায়িত্ব সামলেও যদি নিজেদের শখ আহ্লাদ একটু ওনারা মেটাতে পারেন, তাহলে আমি তো একটা ক্ষুদ্রতম ব্যক্তি হয়ে তো আমি একটু লেখালেখি করতেই পারি, এবং সেই লেখাটা আপনাদেরকে একটু শেয়ার করতেই পারি। তো সেই সব কারণেই কিন্তু আমার লেখা শুরু, এবং লেখাগুলো আপনাদের সামনে আনার একটা পরিকল্পনা। পরিশেষে ধন্যবাদ জানাবো ইউটিউবকে, যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা মানে সবাই বলে সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমি ইউটিউবকে কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকেও একটু এগিয়ে রাখি। আমি এটাকে সোশ্যাল ফ্রেন্ড বলবো। তার কারণ হচ্ছে আমার বহু চেনাশুনো ব্যক্তি আছে যারা দেখেছি, যারা দিনরাত ইউটিউব নিয়েই থাকে। তাদের নিঃসঙ্গ জীবনে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় সঙ্গী বা সবচেয়ে বড় বন্ধু। তো ইউটিউব চ্যানেলে যারা দিনরাত কাজ করেন ভিডিওগুলোকে আরো ভালো করার জন্য, তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, এবং ইউটিউব চ্যানেলকেও আমার কৃতজ্ঞতা যে আমাদের মতো লোকের কন্টেন্টটা যাতে আমরা এখানে
দিতে পারি এবং যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার সাথে অবশ্যই গুগলকেও থ্যাঙ্কস, যে গুগলেও সব কিছু আমরা জানতে পারি, কিন্তু ইউটিউবে যেহেতু ভিডিও ফরমেশন আছে সেই কারণে ইউটিউবের অ্যাকসেপ্টেন্সটা আমাদের মতো লোকের কাছে অনেকটা বেশি। মানে কোথায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, কোথায় কি রান্না করতে হবে, কোথায় কেটে গেলে কি ওষুধ লাগাতে হবে, সমস্ত খুঁটিনাটি সব কিছু ইউটিউবে পাওয়া যায়। সেই কারণে ইউটিউব একটা সোশ্যাল ফ্রেন্ডের কাজ করে, এবং ইউটিউব চ্যানেলটাকেও আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আমার মতো লোকেদেরও, সাধারণ লোকেদেরও কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার একটা আমরা প্ল্যাটফর্ম পাই। এখানে কিন্তু আমি বলতে চাইছি গল্প শোনাবো আপনাদের, মানে আমি বারে বারে বলেছি গল্প লিখি, এখন লিখি মানে তো ইউটিউবে সেটাকে শোনাবার মতো করে আমি ভয়েসে দেবো, সেটা আপনারা শুনবেন। এরপরে কিছু ফর্মালিটিসের কথা তো বলতেই হয়, সেটা হচ্ছে গল্পগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি একটু ইন্সপিরেশন পাই, বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন নতুন গল্পগুলো যাতে আপনার কাছে চলে যায়। এটা করলে আমার এবং ভালো লাগবে, তার থেকেও আরো বেশি ভালো লাগবে যে আপনারা ফিডব্যাক শেয়ার করবেন যে কেমন লাগলো, ভালো হলে বলবেন, খারাপ লাগলে অবশ্যই জানাবেন যাতে নিজেকে আরো বেটার করা যায়। কারণ আমি খুব সাধারণ ছেলে তো, এবং গল্পগুলো খুব সাধারণ, আপনারা গল্পগুলো যখন শুনবেন বুঝতে পারবেন যে আমাদের দৈনন্দিন জীবনকারী ঘটনা, প্রত্যেক কটা ক্যারেক্টারই দেখবেন আমাদের ভেতরেই আছে। হয়তো সেই ক্যারেক্টার আপনিও হতে পারেন বা আপনার চেনাশোনা কেউ হতে পারে, মানে আমাদের নিজেদেরই সব কিছু করা। তো যেহেতু নিজেদেরই আমরা সব কিছু করছি, আমরা একটা বড় পরিবারেরই অংশ, সেই কারণে অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করবেন। আর যেটা বললাম, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপবেন। আর কিছু বলার নেই, এবার গল্প শোনাবার পালা। গল্পগুলো শুনে যেটা বললাম অবশ্যই ফিডব্যাক শেয়ার করবেন। থ্যাংক ইউ।